দেখো আপু, আমি কথা দিচ্ছি আর কোনোদিনও ওসব পচা জিনিস ছুঁয়েও দেখবো না। খাওয়া তো দূরের কথা, তুমি প্লিজ ওইটা ডিলিট করে দাও। ওইটা আব্বু দেখলে ভীষণ মারবে আমাকে। তার আগে বল, তুই ফোনে কি কথা বলছিলি? একলা জীবন কষ্ট বেশি, সিঙ্গেল জীবন আর চাই না। যদি একটা গার্লফ্রেন্ড সঙ্গে থাকতো তাহলে আর সিগারেট সঙ্গী হইতো না, এইসব বলছিলি না? আর কি কি যেন বলছিলি? দেখো আপু, আমি কিছুই বলিনি, তুমি হয়তো ভুল শুনেছো। আমি এমন কিছু বলতেই পারি না। তুমি তো জানো তোমার ছোট ভাইটা কত ইনোসেন্ট, তাই না? একটা চট দিয়ে তোর গালের দাগ ফেলে দেব। এই, তোর আমি কতদিনের বড় রে? সবসময় আপু আপু করে কানের মাথা খাবি না বলে দিলাম। আর একবার যদি আপু আপু করিস তাহলে এই ছবিটা নিয়ে গিয়ে সোজা খালুকে দেখিয়ে দেব। না বোন, মাপ চাই। আর কখনো তোমারে আমি আপু ডাকবো না। তারপরে তুমি ভুলেও এই ছবিটা আব্বুকে দেখিও না, আব্বু আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, ছবিটা খালুকে দেখাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তা মানতে পারিস তাহলে ছবিটা দেখাবো না। কি শর্ত? এখনই আমাকে ভালোবাসি বলতে হবে আর আমাকে জড়িয়ে ধরতে হবে। যদি পারিস তাহলে আমি ছবিটা খালুকে দেখাবো না, আর যদি না পারিস তাহলে ছবিটা আমি এক্ষুনি গিয়ে খালা আর খালুকে দেখিয়ে দিব। কি? তুমি কি পাগল হয়ে গেছো? কি সব যা তা বলছো? তুমি কি ভুলে যাচ্ছ না তুমি আমার বড় আপু লাগো? তাহলে কিভাবে তুমি আমাকে এমন উদ্ভট কথা বলতে পারো? আমি কি আর পারি আর কি আর না পারি সেটা তোর জানার দরকার নেই। তোকে যা বলেছি সেটা কর। আমি পারবো না। ঠিক আছে, তোর পাড়া লাগবে না। আমি নিজেই ছবিটা খালা আর খালুকে দেখিয়ে দিই, ঠিক আছে? যেন তাদের আদরের ছেলে কিভাবে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সেটা দেখে। না রুহান আপু, প্লিজ এমনটা করো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কথাটা বলে আমি ধীরে ধীরে রুহানা আপুর দিকে এগিয়ে গেলাম এবং চারপাশটা ভালোভাবে দেখে নিলাম কোথাও কেউ আমাদের দেখছে কিনা। কারণ আমরা তো বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছি। রুহানা আপু যেটা বলেছে সেটা যদি এখন করি আর আশেপাশের কেউ যদি দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু এরপরও কি এই মেয়ের কোনো মাথা ব্যথা আছে? তো যাই হোক, আমি আর কোনো উপায় না পেয়ে হালকা কাঁপা হাতে রুহানা আপুকে জড়িয়ে ধরলাম এবং কাঁপা গলায় অস্পষ্টভাবে বললাম, ভালোবাসি আপু। আমার কথা শুনে হঠাৎ রুহানা আপু রেগে গেল এবং বলল, এই ফালতু ছেলে, তোকে আমি কিভাবে বলতে বলেছি আর তুই কি বলছিস? এমনভাবে বলছিস যেন আমি তোর মায়ের পেটের বড় বোন লাগি আর তুই আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিস। হঠাৎ করে রুহানা আপুর এমন রেগে যাওয়ার কারণ আমি বুঝলাম না। এরপর বোকা বোকা গলায় বললাম, কেন আপু, তুমি তো বললে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে। আমার পুরো কথাটা শেষ হওয়ার আগেই রুহানা আপু হুট করে আমার ঠোঁটে চুমু দিয়ে বসলো। রুহানা আপুর এমন আচরণে আমি পুরো ভ্যাবাচাকা খেয়ে যাই, তবে অবাক হই না, কারণ রুহানা আপু মাঝে মাঝে যখন আমাদের বাড়িতে আসে তখন আমার সঙ্গে এমন আচরণ করে। প্রথম প্রথম বিষয়গুলো আমার আজব লাগলেও এখন আর লাগে না। এখন আমি এসবের সঙ্গে অভ্যস্ত। সত্যি কথা বলতে এখন ওর এসব আচরণ আমার বেশ ভালোই লাগে, এমনকি উপভোগও করি। তবে ওকে কখনো বুঝতে দেই না। এটা ছিল তোর শাস্তি, কথায় কথায় আমাকে আপু বলার জন্য। আশ্চর্য, আপুকে আপু বলবো না তো কি বলবো? আবার তোরে দেখাচ্ছি মজা বলেই আশিককে আর কিছু বলতে না দিয়ে আবারও তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। তবে এবার ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, রাগের বহিঃপ্রকাশ। এভাবে কি কামড়ায় ডাইনি কোথাকার? এবার থেকে যতবার আপু বলবি ঠিক ততবার তোর সঙ্গে এমনটাই করব, মনে রাখিস কথাটা। কথাটা বলে আপু আর কোনো কথা না বলে বা আমার কোনো কথা না শুনে সেখান থেকে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে নিজের ঠোঁটে হাত রেখে করুণ চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে বললাম, কি ডাইনি রে বাবা। আমি আশিক হাসান, বাবা বিজয় হাসান এবং মা মিথিলা হাসান। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, এখন অনার্স প্রথম বর্ষে পড়ি। আর এতক্ষণ যার সঙ্গে কথা বললাম সে হলো আমার খালাতো বোন রুহানা কবির। মায়া হাসান ও কবির হোসেনার একমাত্র মেয়ে, এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। রুহানা মেয়েটা একটু অবুঝ, কিন্তু সে যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে সেটা আমি বুঝতে পারি। তবে এরপরও ওকে কখনো বুঝতে দেই না যে আমি জানি ও আমাকে ভালোবাসে। আসলে ওর মাঝে মাঝে এসব বাচ্চা মেলে আচরণ আমার ভীষণ ভালো লাগে। এই জন্য আমি চাই না ও এসব আচরণ বন্ধ করে দিক। রুহানা বয়সে আমার থেকে প্রায় 1 বছরের বড়। ওকে যখন আপু বলি তখন ও ভীষণ রেগে যায়, আর সেটা আমার ভীষণ ভালো লাগে। এই জন্য ওকে রাগানোর জন্যই বারবার আপু বলে ডাকি। আজ প্রায় 1 মাস পরেও আমাদের বাড়িতে এসেছে। আসলে ও ঘন ঘন আসে, কিন্তু কেই জানে গত কয়েক মাস ধরে ঠিকমতো আসছিল না। আমি ভেবেছিলাম হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানি না। আজ বিকেলে ও আবার এসেছে, তাই তো ওকে রাগানোর জন্য ইচ্ছে করে ওর শুনিয়ে শুনিয়ে ছাদে আমার বন্ধু তন্ময়কে বলছিলাম ওর কাজিন দোয়া মেয়াটা ভীষণ কিউট,
আমার এই সিঙ্গেল লাইফটা আর ভালো লাগছে না, এখন মিঙ্গেল হতে চাই, যদিও ওর সঙ্গে আমার সেটিং করিয়ে দেয়। ওটা শুনেই তো রুহানা ভীষণ রেগে যায়। আর বেশ কয়েক মাস আগে বন্ধুদের পাল্লায় পড়ে একবার সিগারেট খাওয়ার চেষ্টা করেছিলাম, যদিও আমি খেতে পারি না, ভীষণ কষ্ট হয়। কিন্তু সেই ফাজিল মেয়েটা তখন সেই দৃশ্যটা ছবি তুলে নিয়েছিল আর সেটা দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে। আজকেও সেটাই হলো। না, বেশি কিছু ভাবতে পারলাম না। আমি নিচে আসতে না আসতেই হুট করে আম্মু আমার গালে চড় মেরে বসলো। আম্মুর দেওয়া চড় খেয়ে আমি পুরো শকড। এই ফাজিল ছেলে, তুই কি ভুলে গেছিস রুহানা তো তোর বড় আপু হয়, আর তুই তোর আপুর সাথে ছি। আমি কখনো ভাবতে পারিনি আমার সন্তান হয়ে তুই এমন একটা কাজ করতে পারিস। আমি আম্মুর কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আমি কি এমন কি করলাম যার জন্য আম্মু আমার গায়ে হাত তুললো? হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি রুহানা আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এবং তার চোখে পানি। আমি বুঝতে পারলাম না আসলে বিষয়টা হচ্ছেটা কি। কি এমন করলাম আমি রুহানা আপুর সাথে? এরপর আমি আমতা আমতা করে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, আমি তো কিছু করিনি, আমার তো কোনো দোষ নেই, তাহলে তুমি এমন রেগে আছো কেন? আমার পুরো কথা শেষ হওয়ার আগে আব্বু এসে আমার আরেক গালে একটা চড় মেরে দেয়। চুপ বেয়াদব ছেলে, তুই আবার মুখে মুখে কথা বলছিস? কিন্তু আব্বু, আমি তো কিছু। থাক না খালামণি, থাক না খালু, তোমাদের তো ছেলে, তোমাদের তো কিছু হবে না। যা হওয়ার তা তো আমার হবে, আমার বাবা মায়ের হবে, কারণ তারা তো মেয়ের মা বাবা। যত দোষ, যত অন্যায় সবই তো মেয়েদেরই হয়, তাই না বল? থাক মা রুহানা, কান্না করিস না, আমরা আছি তো। আর কে বলেছে তোকে দোষ দেবে? তোর কোনো দোষ নেই, অন্যায় যে করেছে শাস্তি সেই পাবে, তুই কেন কান্না করছিস? আর ছেলের ভুলে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু খালামণি, আর কোনো কিন্তু নাই। আমি এক্ষুনি মায়া আর কবির ভাইকে ডাকছি, আজকে এক্ষুনি তোদের বিয়ে হবে। এরপর কেউ তোকে কিছু বলতে পারবে না। দোষ যেহেতু আমার ছেলে করেছে, তাহলে তার দায়ভারও তাকেই নিতে হবে। তুমি একদম চিন্তা করো না মামনি। কিন্তু খালু, আব্বু কি মেনে নেবে? আর তাছাড়া আশেপাশের মানুষ কি বলবে বলো? আমি তো আশিকের থেকে বয়সে বড়, আর তাছাড়া তোমরাও তো এটা ঠিকভাবে মেনে নেবে না। শুধু তোমার ছেলে একটা অন্যায় করেছে বলে আমি তোমাদের উপর বোঝা হয়ে থাকতে চাই না, তাই তোমরা প্লিজ জোর করে নিজেদের উপর কিছু চাপিয়ে দিও না। আমি জোর করে কারো উপর কোনো বোঝা হতে চাই না। একটা চড় দেব? বেশি বড় হয়ে গেছিস তাই না? কে বলেছে তোমাকে তুমি আমাদের বোঝা? শোনো, তুমি আমাদেরকে পর ভাবতে পারো, কিন্তু আমরা কখনোই তোমাকে পর ভাবি নাই। আমরা সব সময় তোমাকে নিজেদের মেয়ে মনে করে এসেছি। এজন্যই আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে এবং আশিককে একই সুতোয় বেঁধে দেব। কিন্তু এই কথাটা তোমরা মেনে নেবে কিনা এই চিন্তায় আমরা ছিলাম। আর তুমি আশিকের থেকে অনেক বড় নয়, সামান্য 1 বছরের বড়, আর সেটা এখনকার সময় খুব নর্মাল। কিন্তু যেহেতু আমার ছেলে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু তোমাকে তো আমাদের ঘরে নিজেদের করে নিয়ে আসতে আমাদের আর কোনো বাধাই রইল না। তোমার খালামণি একদম ঠিক বলেছে। আমিও ভাবতাম তোমাকে নিজের মেয়ের মতো করে নেওয়ার কথা, কিন্তু তোমরা সেটা ঠিকভাবে নেবে কিনা তাই আমরা নিজেদের মনে প্রশ্ন আসা সত্ত্বেও কখনো প্রকাশ করিনি। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বু আম্মুর কাছ থেকে তোমাকে চেয়ে নেওয়ার দায়িত্ব আমার। চাওয়ার মতো যদি চাই, তাহলে কেন তোমার বাবা মা তাদের মেয়েটাকে আমাদের হাতে তুলে দেবে না? অবশ্যই দেবে, তুমি কোনো চিন্তা করো না মা। এতক্ষণ ধরে যে কি হচ্ছে তা কিছুই আমি বুঝতে পারছি না। সব কিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই মাঝে 2বার জিজ্ঞেস করতে গিয়েছিলাম, কিন্তু 2বারই ফলস্বরূপ চড় খেয়ে ফিরে আসতে হয়েছে। কিন্তু কেন যে আমি চড় খাচ্ছি বা আমার বিয়ের কথা হচ্ছে, অথচ আমি কোনো কথা বলতে পারছি না, এটা আমি বুঝতে পারছি না। এতক্ষণ পর্যন্ত তো সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য আব্বু আম্মু রুহানা আপুর সাথে আমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করছে এবং আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করছে না? তাই এখন এখানে এত চড় খাওয়াটা নিরাপদ মনে না করে আমি চুপচাপ রইলাম, দেখি না শেষ পর্যন্ত কি হয়। হঠাৎ করে রুহানা আপুর দিকে চেয়ে দেখি সে আমার বাবা মাকে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে, যা দেখে আমার বুঝতে বাকি রইল না ও নিশ্চয়ই কিছু করেছে যার জন্য আমার বাবা মা আমার ওপর এত রেগে আছে। ধুর, ভালো লাগছে না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরপর কেউ আমার কোনো কথা না শুনে খালা খালু আর বাবা মা মিলে আমাদের বিয়েটা দিয়ে দেয়। আমি তো ভেবেছিলাম খালুয়া অন্তত বিয়েটা মেনে নিবে না, বাধা দিবে, কিন্তু না,
আমার বাবা মা এমনভাবে তাদেরকে রাজি করিয়েছে, এখন তারাও বেশ হাসি খুশিভাবে বিয়েটা মেনে নিয়েছে। শুধু মেনে নিতে পারছি না আমি যেন এখনো ঘোরের মধ্যে আছি। কি হয়ে গেল? খালাখালু আসার পরে কাজী ডাকা হয় এবং আমার বিয়ে করিয়ে দেওয়া হয়। আমি প্রথমে না করলেও পরে বাবার ভয়ে রাজি হয়ে যায় এবং বিয়েটা করতে হয়। বিয়ের পরে আমাকে এবং রুহানা আপুকে আমার ঘরে দেওয়া হয়। আমি আমার ঘরে গিয়ে আরেক দফা অবাক হই, কারণ এইটুকু সময়ের মধ্যে আমার অন্যান্য সব কাজিনরা মিলে ঘরটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এখন চারপাশে শুধু নীরবতা এবং আবার ফুল সজ্জিত ঘরে রুহানা বসে আছে বিছানার উপরে এক হাত ঘোমটা দিয়ে, এবং আমি ধীরে সুস্থে তার পাশে আমার বিছানায় এক পাশে গিয়ে বসলাম। আমাদের দুজনের মধ্যে অনেকক্ষণ কোনো কথাবার্তা নেই। এমন সময় রুহানা আপু হুট করে বলে উঠল, এই ছেলে, এই তোর নাকি সিঙ্গেল থাকতে একদম ভালো লাগছে না, এখন মিঙ্গেল থাকা প্রয়োজন। তাহলে বিয়ের পরে নতুন বউকে পাশে রেখে এমন আবুলের মতো বসে আছিস কেন? আশ্চর্য, বসে থাকবো না তো কি করব? তুই কি পাগল? বিয়েটাও আমাকে করতে হলো এবং বাসর ঘরে কি করবে সেটাও আমাকেই বলে দিতে হবে। বাসর বাদ দাও, আগে বল কিভাবে তুমি বিয়ের জন্য সবাইকে রাজি করালে? তুমি ছাদে থেকে ফিরে এসে বাবা মাকে কি এমন বললে যার জন্য তারা বিয়ের জন্য উঠে পড়ে লাগে এবং মুহূর্তে আমাদের বিয়ে দিতে বাধ্য হয়? আমার কথা শুনে রুহানা আপু আবারও সেই শয়তানি হাসি দিতে থাকে এবং বলে, কি করব সোনা বলো? যেখানে তোমার সিঙ্গেল থাকতে কষ্ট হচ্ছে সেখানে তোমাকে কি আমি আর কোনো কষ্ট দিতে পারি বলো? আফটার অল তুমি আমার জুনিয়র ভালোবাসা, তাই মা? দেখো রুহানা আপু, বাজে কথা বলা বন্ধ করো। আগে বলো তুমি কি শয়তানি চাল চেড়েছ? এই যে আস্তাগফিরুল্লাহ, কি সব কথাবার্তা বলছিস? নিজের বউকে কি কেউ আপু বলে? ফাজিল ছেলে। এইসছে বউ আমার, তোমাকে দেখে বউ বউ ফিল হয় না, বোন বোন ফিল হয়। তবে রে ফাজিল ছেলে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, কিভাবে বোন বোন ফিল হওয়া থেকে বউ বউ ফিল করাতে হয়। আপুর কথা শেষ হওয়ার আগেই আপু দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এসে আমাকে বিছানার উপর ফেলে আমার উপর চড়ে বসে এবং আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় এবং আমার ঠোঁটের উপর অমানবিক অত্যাচার চালাতে থাকে। আমি রুহানা আপুকে অনেকবার ছড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। এই মেয়ে যেন এখন একজন হিংস্র দানবীর রূপ ধারণ করেছে। বেশ কিছুক্ষণ ধরে আমার ঠোঁটের উপর অত্যাচার করে আমাকে ছেড়ে দেয় এবং আমার চোখের দিকে তাকায়। এরপর সে আমার কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। রুহানা আপুর গরম নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছিল। আমার বেশ অদ্ভুত ভালো লাগছিল। হঠাৎ করে আমার গালে গরম তরল কিছুর অস্তিত্ব অনুভব করলাম। এরপর আমি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি রুহানা আপু কান্না করছে আর ঘন ঘন শ্বাস নিচ্ছে। রুহানা আপুর হঠাৎ করে কান্না করার কারণ খুঁজে না পেয়ে আমি রুহানা আপুকে উঠিয়ে বসাই এবং তার চোখের পানি মুছে বলি, এই আপু, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো কিছু বলিনি কান্না করার মতো, কিন্তু তুমি কেন কান্না করছো? আমার কথা শুনে রুহানা আপু আরেক দফা আমার দিকে চোখ গরম করে তাকায় এবং দাঁতে দাঁত পিষে বলে, কি বললি? আমাকে বিয়ে করার জন্য তোর কান্না করার কথা? আমি এটা আবার কখন বললাম? দেখো তুমি আমার ঠোঁটের অবস্থা কি করেছো, জ্বলে যাচ্ছে। আমি আশিকের ঠোঁটের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি বেশ খানিকটা কেটে গেছে এবং ঠোঁটের কোণা থেকে রক্ত পড়ছে। আমি এবার আলতো হাতে আশিকের ঠোঁটে স্পর্শ করলাম। মুহূর্তেই দেখি আবেশে আশিক নিজের চোখ বন্ধ করে নিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমারও কি হলো জানি না, আবারও চুলের মধ্যে হাত দিয়ে হালকা আঁকড়ে ধরে আশিকের ঠোঁটে চুমু খেলাম। বেশ কিছুক্ষণ পর দেখলাম আশিক নিজেও রেসপন্স করা শুরু করেছে। মুহূর্তেই আমি আশিককে ছেড়ে দিয়ে উঠে বসলাম। আশিক, তুই কি সত্যি সত্যি মন থেকে বিয়ে করেছিস নাকি খালা খালুর ভয়ে আমাকে গ্রহণ করেছিস মাত্র? রুহানা আপুর কথায় কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। তারপর রুহানা আপুর দিকে ঘুরে বসলাম এবং রুহানা আপুর চোখে চোখ রেখে বললাম, আচ্ছা আপু, এবার অন্তত বলো, ছাদে থেকে আসার পর তুমি বাবা মাকে কি এমন বলেছিলে যার জন্য তারা এক্ষুনি আমাদেরকে বিয়ে দিতে বাধ্য হয়? তোকে বলবো কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। তাহলে আমি কি করলাম না তা জেনে তো তোর কোনো কাজ নেই। কিন্তু তারপরেও তো তোমার সাথে আমাকে জড়িয়ে নিলে। আমি তোকে নিজের সাথে জড়িয়ে নিয়েছি তার কারণ আমি তোকে ভালোবাসি, তোকে হারানোর ভয় পাই। এই জন্য যখন ছাদে যাচ্ছিলাম তখন তুই যখন তোর বন্ধুকে বললি তার কোনো কাজিন বা ফাজিল দোয়াকে তোর ভালো লাগে, তখন বিশ্বাস কর আমার পুরো দুনিয়া ঘুরে গিয়েছিল। মনে হয়েছিল আমি কোথায় তোকে হারিয়ে ফেলেছি, বা এখনও যদি আমি কিছু না করি, চুপচাপ থাকি, তাহলে পুরোপুরি তোকে হারিয়ে ফেলবো, যেটা আমি কখনোই পারবো না। আমি মরে যাব, বিশ্বাস কর। তোকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার ব্যাখ্যা হয়তো শব্দে প্রকাশ করা যাবে না, কিন্তু তারপরও আমি তোকে অনেক ভালোবাসি। তোর হয়তো মনে হয় আমি তোর সিনের হয়ে কিভাবে তোকে ভালোবাসতে পারি,
কিন্তু আমি জানি এটা অন্যায় কি না। তারপরেও যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তোকে ভালোবেসেছি, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাব। তোমাকে মরতে দিলে আমি বাঁচবো কি নিয়ে বলো তো? মানে? তোমার কি মনে হয় তুমি শুধু একাই ভালোবাসতে পারো, আর কেউ ভালোবাসতে পারে না? আরে পাগলি, তুমি আমাকে ভালোবাসার আগেই তো আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমার ভয়ে কখনো স্বীকার করতে পারিনি। যদি আবার চর্চাপড় মেরে বসো, এই ভয়ে তো কখনো কিছু বলিনি। কিন্তু আমি যখন তোকে ভালোবাসার কথা বলতাম তাহলে এমন করতে কেন? যেন আমি তোকে জোর করিয়ে ভালোবাসার কথা আদায় করে নিচ্ছি। ভালোবাসা কখনো আদায় করে নেওয়া যায় না আপু। আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কিন্তু কখনোই তোমাকে ভালোবাসার কথা বলতাম না। ফাজিল ছেলে, এবার কিন্তু উষ্টা দিয়ে খাট থেকে ফেলে দেব। তোর লজ্জা করে না বউকে আপু আপু করছিস? ও সরি, এতদিনের অভ্যাস তো, তাই ভুল হয়ে গেছে। এই জন্য এতদিন বলতাম অভ্যাস পরিবর্তন কর, তা না হলে নিজেই বিপদে পড়বি। আগে বলো, তুমি এমন কি করলে যার জন্য আব্বু আম্মু খালা খালু আমাদের বিয়ে দিতে বাধ্য হলো? আরে তেমন কিছু না। তখন যখন ছাদে তুই অন্য কাউকে ভালোবাসার কথা বলছিলি, ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিই, আর যাই হোক তোকে আর একা ছাড়া যাবে না। এজন্য যে করে হোক তোকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিতে হবে। এজন্য আমি আমার ফোনটা পাশের ক্যামেরা অন করে তোর কাছে যাই এবং তোকে সেই আগের সিগারেট খাওয়া ভিডিও বা ছবি খালুকে দেখিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমাকে জড়িয়ে ধরতে বাধ্য করি এবং তোর মুখ দিয়ে ভালোবাসার কথা বলতে বাধ্য করি। এরপর আর কি, একটু কান্নাকাটি করে খালুর কাছে যাই এবং বলি, দেখো তোমার ছেলে আমার কত বড় সর্বনাশ করেছে, এখন আমি এই মুখ কাকে দেখাবো? যদি বাইরের লোককে জানাজানি হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার বাবা মায়ের কি হবে? আমাদের পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি রুহানা আপুর কথা শুনে পুরোই অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। এই মেয়েটার পেটে পেটে এত শয়তানি আসে কোথা থেকে? সে নিজেই আমাকে জড়িয়ে ধরতে বাধ্য করলো এবং ভালোবাসি বলতে বাধ্য করলো, এবং সেটাই আমার বাবা মায়ের কাছে গিয়ে আমাকে কি সুন্দর ভিলেন বানিয়ে নিজে ভিকটিম হয়ে গেল। সত্যি আপু, তুমি কতটা ডেঞ্জারাস একটাবার ভেবে দেখেছো? আবার আপু বলছিস? ঠিক আছে, যা, যতদিন না তুই আপু বলাটা পুরোপুরি বন্ধ করতে পারবি ততদিন তোর কোনো জায়গা নেই এই ঘরে। এই ঘরে জায়গা নেই মানে? তুমি ভুলে গেছো আজকে আমাদের বাসর রাত? সিনিয়র বড় আপুর সাথে আবার কিসের বাসর রে? যা, ভাগ এখান থেকে। বললেই হলো বাসর নেই, বাসর আজকেই হবে। আশিক, ভুলে যাস না আমি তোর সিনিয়র আপু লাগি। ঠিক আছে, তাহলে আর কি করার? তন্ময়কে বলে দুয়ার নাম্বারটা নেই। একদম খুন করে ফেলবো বলে দিলাম। আমি এবার রুহানার রাগান্বিত মুখ দেখে হালকা করে হেসে রুহানার পাশে গিয়ে বসলাম এবং আলতো হাতে রুহানার মুখ উঁচু করে বললাম, ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। ঠিক যতটা ভালোবাসলে আমার এই গুন্ডি খালাতো সিনিয়র বোনটাকে বউ হিসেবে সারা জীবন বহন করতে পারি, ঠিক তার থেকেও কয়েকশো হাজার গুণ বেশি ভালোবাসি। এবার এক প্রকার কান্না করে আশিককে জড়িয়ে ধরে কান্নার স্বরে বললাম, আমিও ভালোবাসি, আমার এই পিচ্ছিকে অনেক বেশি ভালোবাসি। তো দর্শক বন্ধুরা, আমরা আজকের গল্পটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্প